যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। আমার ইন্টারভিউটা গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যখন গাজীপুর মহানগর হয় নাই, জেলা ছিল, তখন আমি জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে আমি যুগ্ম আহ্বায়ক হয়েছি, যুগ্ম সম্পাদক হয়েছি। বর্তমান শেষ কমিটির আমি 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম। প্রত্যেকটা রাজনৈতিক নেতারই আকাঙ্ক্ষা একবার পার্লামেন্টে যাই, সেই আকাঙ্ক্ষা থেকে তো আমার আকাঙ্ক্ষা থাকতেই পারে। যেহেতু আমি দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছিলাম, দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি। দল যদি আমাকে মনোনয়নিত করে তাহলে গাজীপুর 2 আসনটিকে আমি উপহার দিতে পারবো বিপুল ভোটের ব্যবধানে। যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে, তখন আমাকে গ্রেপ্তার করার জন্য এমন কোনো চেষ্টা তারা করে নাই। আল্লাহর অশেষ রহমতে আমি সেই সময় গ্রেপ্তার হই নাই, কিন্তু আমার ছেলের বউকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং আমার ড্রাইভার, অফিস স্টাফ তাদেরকেও জেলে নেওয়া হয়েছে। আওয়ামী রাজনীতির বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকেই তো মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। আমাকে আসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় জড়ানো হয়েছিল, সম্পূর্ণ মিথ্যা। ওই মামলাটা যেই দিন আসানুল্লাহ মাস্টার হত্যা সংগঠিত হয়, সেই দিন আমি আল্লাহর ঘর মসজিদে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করি এবং আমার ভাই নুর ইসলাম সরকার, আমি আমাদের পারিবারিক মসজিদে আদায় করি, নুর ইসলাম সরকার মাসিমপুর তাদের পারিবারিক মসজিদে আদায় করে। আমাদের অনেকগুলি মসজিদে আছে, আমাদের নিজের করা, আর্থিক অনুদান দেওয়া। গাজীপুরের এমন কোনো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ পাবেন না যেখানে সরকার পরিবারের অবদান নাই। আমরা শুধু আওয়ামী লীগের সাথে আপোষ করে চলি নাই বলেই এই মিথ্যা মামলায় আমাদেরকে জড়ানো হয়েছিল। জেলে যাওয়ার 6 বছর পরে আমার মামলা ব্যারিস্টার মওদুদ সাহেব আর খন্দকার মাহবুব সাহেব, তাদেরকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, তারা 2 জন আমার উকিল ছিলেন। আমাকে কাশিমপুর জেল থেকে নওগাঁ জেলে চালান দেওয়া হয়। চালান দেওয়া হয় এই কারণে যে আমি বিএমপি করি। মানসিক নির্যাতনের কারণে কিন্তু জেলখানা থেকে অন্য জেলে চালান দেওয়া হয়। নওগাঁ জেলে থাকাকালীন সময়ে আমার জামিন হয়। জামিন হওয়ার পরে 15 মিনিটের মাথায় জামিন স্টেও হয়, মৌখিক নির্দেশে স্টে হয়ে যায়, চেম্বার জজ স্টে করে। ফুল বেঞ্চে যখন আমি গেলাম, যাওয়ার পরে অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুব আলম, উনি বেঞ্চকে বললেন আমরা অতি দ্রুত মামলাটা নিষ্পত্তি করব। মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার লেখলেন যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত থাকিবে। এরপরে আমি আরও 7 বছর 3 মাস অতিরিক্ত জেল খাটি। আমি বিভিন্ন কোর্টে আমার জামিনের জন্য চেষ্টা করি, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন শুনানি করা যাবে না, এই কারণে আর তখন জামিন শুনানি করতে পারিনি। একটা প্রবাদ বাক্য আছে না, কিল নিতে পারবি কয়টা, যে একটাও না, যদি বাইন্দা দেই তাহলে যতটি দেওয়া যায়। আসলে যখন জেলে সাজা দিয়ে জেলে চলে গেলাম, তখন আমি যতই হতাশার মধ্যে থাকি, যতই কষ্টের মধ্যে থাকি, কিন্তু আমার তো আইনি প্রক্রিয়া মধ্য দিয়ে বের হতে হবে। এই কারণে ধৈর্য সহ্য নিয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে, সবভাবে, ব্যবসায়িকভাবে সবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে যাদের পরিবারে রাজনীতি মানুষের উপকার করা রক্তের সাথে মিশে গেছে,
তারা এটা থেকে বের হতে পারে না। এই কারণেই আবার আস্তে আস্তে রাজনীতির সাথে জড়াই গেলাম। এটা তো হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আমার বিরুদ্ধে 37টা মামলা করছে, শুধু ওই 3 মাসের সময়ের মধ্যে, একদম লাস্ট আওয়ারের। এর আগেও তো আমার বিরুদ্ধে অসংখ্য মামলা করছে। আমি গ্রেপ্তার 2বার হয়েছি, একবার অল্প কিছুদিন ছিলাম, আরেকবার দীর্ঘদিন ছিলাম। মামলার সংখ্যা আপনার প্রায় 74টা। মানুষের উপকার করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হবেনি। যারা ক্ষমতাধর তাদের বিপক্ষে কথা বললে মামলা হামলা, এইটা নিয়েই আমরা জনগণের পাশে ছিলাম। আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে জেল থেকে বের করেছেন। রাজনীতিবিদরা জেলের ভয়ে, শাসক দলের অত্যাচারের ভয়ে বসে থাকে, এরকম রাজনীতিবিদের সংখ্যা কম। যেহেতু একটি ফরমাসি রায়ের মধ্য দিয়ে আমি, আমার ভাই সহ আমরা যারা কারাবরণ করেছি, আমরা এর ন্যায় বিচার প্রত্যাশা করি। আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে আসানুল্লাহ মাস্টার মারা গেছে, সেটা আমাদের উপর দায় চাপানো হয়েছে। এর পূর্ণ তদন্ত চাই এবং এই বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেন আমরা ন্যায় বিচার পাই। আওয়ামী ফ্যাসিস্টের অনেক দোসর আমাদের মধ্যে ঢুকে পড়েছে। এই জুট ব্যবসা নিয়ে বিএনপির যে নাম ব্যবহার করে যারা এই অপকর্মগুলি করতেছে, তাদের বিরুদ্ধে বিএনপির যারা এখন স্থানীয় অবস্থায় আছেন, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে আমি আশা করি। 2001 সনে আমার অফিসের টাকা ছিনতাইয়ের ঘটনায় আমি গুলিবিদ্ধ হই। ওই গুলিবিদ্ধ হওয়ার পর আমার চিকিৎসা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। আমি ওখানে এখনও নিয়মিত চেক আপ করাই। আমার প্রতি 6 মাস অন্তর অন্তর যেতে হয়। আমি যখন 5ই আগস্টের পরে এয়ারপোর্ট গেলাম, আমার ছেলের বউ সহ সবাই যেতে দিল, আমাকে আটকালো। আমি জিজ্ঞেস করলাম যে কেন, তখন তারা জানালো যে দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। দেশ থেকে নিষেধাজ্ঞাটা এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট 9/7/2024 কোনো এক মামলায়, আবদুল্লাপুরের কোনো গণ্ডগোলের এক মামলা, এই মামলায় দেখায়া আপনার ওখানে রিপোর্ট করে রাখছিল, যার কারণে আমি দেশের বাইরে যেতে পারি নাই। পরবর্তীতে আমি সেটা প্রত্যাহার করে তারপরে আমি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছি। গাজীপুর মহানগরের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমার পাশে আছেন, থাকবেন, আমি আপনাদের পাশে আছি। সকল বিপদ আপদে যখনই আপনারা আমাকে ডাকবেন, আপনারা আমার পক্ষে পাবেন। তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নাগরিক টেলিভিশনের এগিয়ে যাবার গল্প অনুষ্ঠানটি।